ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা ক্লাস 11 ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশন অফ এরর্স, অর্থাৎ কীভাবে আমরা এরর্স ক্যালকুলেশন করব বা ত্রুটির গণনা করব সেই বিষয়টা নিয়ে এই ভিডিওর মধ্যে আমরা ডিটেলস আলোচনা করব। তো আধা ঘন্টার ভিডিও হবে, 30 থেকে 35 মিনিটের ভিডিও। যদি সম্পূর্ণ ভিডিওটা তোমরা চেক করো বা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে যদি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের পুরো এরর নিয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা পাশের একটা ছবিতেই দেখছো, একটা ছেলে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে দেখছে বা সেখানে মেজারমেন্ট করছে। আচ্ছা, মেজারমেন্ট করতে গিয়ে আমরা যখন কোনো একটা জিনিসের মেজারমেন্ট করি বারবার, কিন্তু আমরা সেই জিনিসের একই ভ্যালু পাই না, অর্থাৎ বিভিন্নবার বিভিন্ন রকম মান পাই। তো এই যে বিভিন্নবার বিভিন্ন রকম মান পাই, এটার মানেই হচ্ছে যে সেই জিনিসটার মধ্যে কোনো কিছু সঠিকভাবে আসছে না। অর্থাৎ কোনো ভ্যালুর যদি মান হচ্ছে এখানে 5 সেন্টিমিটার হয়, এখানে 5 সেন্টিমিটার হয়, তুমি বারবার পরিমাপ করে ধরো সেখানে পাচ্ছ 4.9 সেন্টিমিটার বা 4.8 সেন্টিমিটার। তার মানে এই যে মেজারমেন্টে কোনো কিছু ভুল রয়ে যাচ্ছে। তো এই ভুল থেকেই সৃষ্টি হচ্ছে ত্রুটি। তো আমরা ফিজিক্সে কীভাবে শিখবো সেই ত্রুটিগুলোকে কীভাবে মিনিমাইজ করা যায় বা কিছু পরিমাণ কম করা যায়, সেটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও আলোচ্য বিষয়। তো দেখো, এই ত্রুটিকে আমরা কি হিসাবে গণনা করব বা ত্রুটিটা বলতে আমরা কি বোঝাই। ত্রুটি বলতে বোঝায় যে মেজার্ড ভ্যালু, অর্থাৎ একটা জিনিসের আমরা মাপ করে যে মানটা পেলাম, আর যে ট্রু ভ্যালু অর্থাৎ তার প্রকৃত যে মান কত, সেই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এরর। অর্থাৎ এক্স মেজার্ড মাইনাস হচ্ছে এক্স ট্রু, এই দুটো যে ভ্যালু, এই দুটো ভ্যালুর ডিফারেন্সকে আমরা কি বলবো, এই দুটো ভ্যালুর ডিফারেন্সকে আমরা বলবো ত্রুটি বলবো। কি বলবো? ত্রুটি। আচ্ছা, এখানে মড দেওয়ার মানে কি, অনেক বইতে লেখা থাকে এটা এক্স টি মাইনাস হচ্ছে এক্স এম। তো দুটোই ঠিক, এটাও ঠিক এটাও ঠিক, সেই কারণে মড দেওয়া হয় যাতে নেগেটিভ আসলেও জিনিসটা আমরা পজিটিভ হিসাবে ধরতে পারি। তার মানে কি, মেজার্ড ভ্যালু তুমি মাপ করে যে মানটা পাচ্ছ এবং বইয়ে যেটার প্রকৃত মান দেওয়া আছে, এই দুটোর যে ডিফারেন্স বা এই দুটোর যে বিয়োগফল, এটাকে আমরা কি বলছি, ত্রুটি। ধরো কোনো কিছুর মান 5 সেন্টিমিটার, তুমি সেইটা মেজারমেন্ট করে পেয়েছো 4 সেন্টিমিটার, তাহলে তোমার ত্রুটিগত হচ্ছে তোমার 5 মাইনাস 1, এত সেন্টিমিটার ত্রুটি, মানে তোমার 5 মাইনাস 4 অর্থাৎ 1 সেন্টিমিটারে তোমার ত্রুটি হয়েছে। কত সেন্টিমিটার ত্রুটি হয়েছে? 1 সেন্টিমিটারের ত্রুটি হয়েছে। আচ্ছা, এই ত্রুটিটার গুরুত্ব কি? যদি আমরা ত্রুটি ক্যালকুলেশন করতে না শিখি, তাহলে আমরা কোনো জিনিসের অ্যাকিউরেসি, সঠিকতা এবং প্রিসিশন, নির্ভুলতা আমরা ঠিকঠাকভাবে মেজারমেন্ট করতে পারবো না। বা একটা যন্ত্রপাতির কতটা সঠিক বা কতটা সূক্ষ্মভাবে মেজারমেন্ট করতে গেলে আমাদেরকে এরর ক্যালকুলেশন করা শিখতেই হবে। এরর যদি আমরা ক্যালকুলেশন করতে পারি, তাহলে প্রকৃত মান থেকে আমরা সেই জিনিসটার কত % সঠিক মান পাচ্ছি বা কতটা ভুল মান পাচ্ছি, সেই জিনিসটা সম্বন্ধে আমরা বুঝতে পারবো। তো এটাই হচ্ছে এররের ইম্পর্টেন্স। আচ্ছা, এরর কেন ঘটে, এর পরবর্তীকালে প্রশ্ন হতে পারে। এরর এই কারণেই ঘটে কারণ আমাদের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, আমাদের মানুষের চোখের একটা লিমিটেশন আছে, আমাদের মাপ নেওয়ার একটা লিমিটেশন আছে। যখন আমরা আমাদের সেই লিমিটেশনের বাইরে গিয়ে কোনো কিছু মেজারমেন্ট করি, তখনও সেই জিনিসটা ভুল হয়ে যেতে পারে। অথবা কোনো যন্ত্রপাতি যদি খারাপ হয় বা ইনস্ট্রুমেন্টে যদি কোনো ক্ষতি বা পুরোনো, অনেক দিনের পুরোনো যন্ত্রপাতি হয়ে গেছে, তাহলে সেরকমও যদি যন্ত্রপাতি থাকে, তাহলেও কী হতে পারে, আমাদের এরর আসতে পারে, কোনো কিছু মেজারমেন্টে এরর আসতে পারে। আর কি, বিভিন্ন এনভায়রনমেন্ট ফ্যাক্টর, যেমন হিট, যদি কোনো প্রচুর গরম থাকে বা প্রচুর ঠান্ডা থাকে বা আলো থাকে বা অন্ধকার থাকে, সেক্ষেত্রে আমাদের মানটা পরিবর্তন হতে পারে। পরিষ্কার লাইটে তোমরা যে মেজারমেন্টটা নিবে, অন্ধকারে নিশ্চয়ই সেই মেজারমেন্টটা নিতে পারবে না। আবার অনেক সময় খুব গরম হলে যে মেজারমেন্টটা হবে, আবার খুব ঠান্ডা হলেও সেই মেজারমেন্টটা হবে না, কারণ হিট অনেক মেজারমেন্টকে কী করে, প্রভাবিত করে। বা গরমের জন্য কোনো কিছুর মেজারমেন্ট বেড়ে যায়, আবার ঠান্ডার জন্য কোনো কিছুর মেজারমেন্ট কমে যায়। তাহলে এই সমস্ত ফ্যাক্টরগুলো আমাদের এরর ঘটায়, বা কোনো কিছু যখন মেজারমেন্ট করতে হয় সেই মেজারমেন্টের ত্রুটি ঘটিয়ে দেয়। বোঝা গেছে? এবারে ত্রুটি সম্পর্কিত প্রধান কতকগুলো যে ত্রুটিকে আমরা ভাগ করব, অর্থাৎ ত্রুটি কত প্রকার আছে। ত্রুটি প্রধানত সিস্টেমেটিক ত্রুটি, যেটাকে আমরা পদ্ধতিগত ত্রুটি বলি। পদ্ধতিগত ত্রুটি, সেই পদ্ধতিগত দু রকমের হতে পারে। এই পদ্ধতিগত ত্রুটি একটা যান্ত্রিক হতে পারে, আর একটা ব্যক্তিগত হতে পারে। বোঝা গেছে? তো সিস্টেমেটিক এররটা কি? সিস্টেমেটিক এরর দুই রকমের, যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ যন্ত্রের যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রেও আমাদের সিস্টেমেটিক এরর আসতে পারে, বা ব্যক্তিগত, বা আমি যদি বা তোমরা যদি মাপ নিতে গিয়ে সেই জিনিসটা সঠিক মান না নিতে পারো, সেক্ষেত্রেও তোমাদের ত্রুটি আসতে পারে। বোঝা গেছে? তো এইগুলোকে আমরা কিভাবে মিনিমাইজ করব, যদি আমরা প্রপার ক্যালিব্রেশন এবং অ্যাডজাস্টমেন্ট করে বা যন্ত্রপাতির ঠিকঠাক মান নিয়ে এই ত্রুটিগুলোকে আমরা দূর করব। বোঝা গেছে? আচ্ছা, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে র্যান্ডম এরর। র্যান্ডম, অনিচ্ছাকৃত সত্ত্বেও বা বিভিন্ন জানা অজানা কারণে
যে কোনো জিনিসের সম্বন্ধে তুমি জানো না, সেই জিনিসের মাপটা নিতে গেছো, সেখানে যে সমস্ত ত্রুটিগুলো আসছে সেটাকে আমরা র্যান্ডম এরর বলছি। সেটাকে আমরা কী এরর বলছি? তো র্যান্ডম এরর। তো দেখো আমি তোমার ছবি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি র্যান্ডম এরর কি। এই যে ভিডিওটা চলছে, প্রথম ভিডিওটা, এটা হচ্ছে তোমার র্যান্ডম এরর। হয়তো এরা দুজনে জানে না, না জেনে মানগুলো নিচ্ছে, না জেনে মানগুলো নিচ্ছে। তো এটা যে ত্রুটিটা আসছে সেটা হচ্ছে তোমাদের র্যান্ডম এরর, বা বিভিন্ন জানা অজানার কারণে যে ত্রুটিটা আসছে সেটা হচ্ছে র্যান্ডম এরর। এরপর যে ত্রুটিটা আসছে দেখো, সেটাকে আমরা বলছি গ্রস এরর। অর্থাৎ আমাদের হিউম্যান আই বা হিউম্যান আমরা যে আমাদের বিভিন্ন কারণে যে আমরা ভুলগুলো করি, যে মিস্টেকগুলো করি কোনো কিছু রিডিং নিতে গিয়ে বা রিডিং লিখতে গিয়ে, রিডিং এবং রাইটিংয়ের কারণে খাতায় যখন কোনো কিছু নোট করি আমরা, সেক্ষেত্রে কিছু ভুল হয়ে যেতে পারে। সেই ত্রুটিগুলোকে আমরা কি বলছি? গ্রস এরর বলছি। তো দেখো গ্রস এরর আমি একটা ছবি এখানে পাশে তোমাদের চালিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। তো গ্রস এরর, এই ব্যক্তিটি, ডান দিকের ব্যক্তিটা দেখো বিভিন্ন মান নিচ্ছে, যখন মানটা নিয়ে অবজার্ভ করবে বা খাতায় যখন লিখবে তার কিছু ত্রুটি হতে পারে। এই ত্রুটিটাকে আমরা কি বলছি? গ্রস এরর বলছি। বোঝা গেছে? আচ্ছা, এই গ্রস এররটা আমরা কীভাবে কমাবো? আমাদেরকে বারবার চেকিং করতে হবে বা বারবার জিনিসটা অবজারভেশন করতে হবে। দরকার পড়ে 5 থেকে 6 বার মান নিতে হবে। তাহলে এই যদি 5 থেকে 6 বার আমরা মান নিই, তাহলে আমাদের এই এররটা আমরা কমাতে পারি। বোঝা গেছে? গ্রস এররটা আমরা কমাতে পারি। আচ্ছা, এর পরবর্তীকালে যেটা চলে যাবো আমরা, সেটা হচ্ছে তোমাদের প্রধান যে এররটা, প্রথম আমরা যেটা শিখবো অ্যাবসোলিউট এরর বা চরম এরর কাকে বলে, বা চরম ত্রুটি আমরা কাকে বলবো। বোঝা গেছে? অ্যাবসোলিউট এরর বা চরম ত্রুটি আমরা কাকে বলবো? দেখো, চরম ত্রুটি আর কিছুই নয়, দ্য ম্যাগনিটিউড অফ ডিফারেন্স বিটুইন মেজার্ড ভ্যালু অ্যান্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু। অর্থাৎ যে ত্রুটিটা আমরা পড়েছিলাম সেই ত্রুটিটা আর কিছুই নয়, সেই ত্রুটিটা হচ্ছে চরম ত্রুটি। তো এটাকে ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করা হয়। ডেল্টা এক্স কি? মেজার্ড ভ্যালু মাইনাস হচ্ছে ট্রু ভ্যালু, এই দুটোর যে বিয়োগফল বা এই দুটোর যে পার্থক্য, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা চরম ত্রুটি বা অ্যাবসোলিউট ত্রুটি বলছি। দেখো, এটা ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করা হচ্ছে, এক্স মেজার্ড মাইনাস হচ্ছে এক্স টু। যদি এর একটা উদাহরণ দিই, ধরো একটা লেন্থ আছে 20 সেন্টিমিটার, একটা রডের যে দৈর্ঘ্য আছে 20 সেন্টিমিটার, এইটা হচ্ছে ট্রু ভ্যালু, এবং এটাকে আমরা মেপে পেলাম 19.8 সেন্টিমিটার, তাহলে এটা মেজার্ড ভ্যালু। তাহলে এই দুটো বিয়োগ করে আমরা ডেল্টা এক্স যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.2 সেন্টিমিটার। তো এটাকে আমরা বলছি অ্যাবসোলিউট এরর বা চরম ত্রুটি বলছি। কি বলছি? অ্যাবসোলিউট এরর বা চরম ত্রুটি এটাকে বলা হচ্ছে। অর্থাৎ মেজার্ড ভ্যালু থেকে ট্রু ভ্যালু মাইনাস বা ট্রু ভ্যালু থেকে মেজার্ড ভ্যালু মাইনাস, দুটো একই জিনিস, কারণ কি সামনে মড লাগানো আছে, নেগেটিভ আসলেও সেটা পজিটিভ হয়ে বেরোবে। বোঝা গেছে? তো এই দুটো ডিফারেন্সকে আমরা বলছি অ্যাবসোলিউট এরর। তাহলে এখানে কতবার আমরা রিডিং নিয়েছি? একবার রিডিং নিয়েছি। এবার কেউ বললো যে স্যার আমি একবার রিডিং না নিয়ে যদি অনেকবার রিডিং নিই, অর্থাৎ এন সংখ্যকবার যদি রিডিং নিই, 1 2 3 এরকম বহুবার যদি ইনফাইনাইট বার যদি রিডিং নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাবসোলিউট এরর কত হবে? তো সেক্ষেত্রে যে অ্যাবসোলিউট এররটা হয় বারবার রিডিংয়ের জন্য, তো সেটাকে আমরা মান দিই মিন অ্যাবসোলিউট এরর বা গড় চরম ত্রুটি। এটাকে আমরা কি বলি? গড় চরম ত্রুটি। দেখো, এটার জন্য কি হবে? রডটার যে প্রকৃত দৈর্ঘ্য আমরা কত বলেছি? রডটার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। এবার একজন ছাত্র সেটাকে প্রথমবারে মাপলো 19.8 সেন্টিমিটার, দ্বিতীয়বারে মাপলো 20.1 সেন্টিমিটার, তৃতীয়বারে মাপলো 19.9 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে মিন অ্যাবসোলিউট এররটা বলতে কি বোঝায়? তো যতবার আমরা রিডিং নেবো ততবারের জন্য আমাদেরকে ডেল্টা এক্স ওয়ান বের করতে হবে। তাহলে ডেল্টা এক্স ওয়ান প্রথমবারের জন্য কত? 19.8 মাইনাস হচ্ছে 20। দ্বিতীয়বারের জন্য চরম ত্রুটি কত? ডেল্টা এক্স টু, এটা হয়ে যাবে তোমাদের 20.1 মাইনাস হচ্ছে 20 সেন্টিমিটার। তৃতীয়বারের জন্য চরম ত্রুটি কত? তৃতীয়বারের জন্য চরম ত্রুটি হচ্ছে 19.9 মাইনাস 20, এত সেন্টিমিটার। যতবার আমরা রিডিং নেবো ততবারের জন্য আমাদের চরম ত্রুটি বের করতে হবে, এবং যতবার রিডিং নেবো তত দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। তাহলে ডেল্টা এক্স মিন আমরা কত পেয়ে যাব? ডেল্টা এক্স মিন পেয়ে যাব ডেল্টা এক্স ওয়ান প্লাস হচ্ছে ডেল্টা এক্স টু প্লাস হচ্ছে ডেল্টা এক্স থ্রি আপন হচ্ছে 3বার রিডিং নিয়েছি বলে 3 দিয়ে ভাগ করে দিয়েছি। তো দেখো আমি এখানে অ্যান্সার করিয়ে দিয়েছি 19.8 মাইনাস 20, এটাকে আমরা ডেল্টা এক্স ওয়ান, এটা হচ্ছে ডেল্টা এক্স টু, এটা হচ্ছে ডেল্টা এক্স থ্রি, এটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলাম এবং যে ভ্যালুটা পেলাম 0.13, এটা হচ্ছে মিন অ্যাবসোলিউট এরর। তো যতবার তুমি রিডিং নিবে, দেখো একবার রিডিং নিয়েছিলাম, একবার রিডিং নেওয়াতে আমরা ত্রুটিটা পেয়েছি 0.2 সেন্টিমিটার। একবার রিডিং নেওয়ার জন্য, এখানে একবার রিডিং নেওয়ার জন্য ত্রুটিটা পেয়েছি 0.2 সেন্টিমিটার, কিন্তু 3বার যে রিডিং নিলাম, 3বার রিডিং নিতে দেখো ত্রুটিটা একটু কমে গেছে। ত্রুটিটা কী হয়েছে? কমে গেছে। তাহলে যতবার আমরা বেশি মান রিডিং নিয়ে আমাদের ত্রুটিটার পরিমাণটা আমরা কমাতে পারি, অর্থাৎ যন্ত্রের সঠিকতা বা নির্ভুলতাভাবে যে আমরা মেজারমেন্ট করছি তার অ্যাকিউরেসিটা আমরা বাড়াতে পারি।
তাই যত বেশিবার মান নিবে তত তোমাদের ত্রুটির পরিমাণটা কী হবে, ত্রুটির পরিমাণটা কমতে থাকবে। তার মানে মিন অ্যাবসোলিউট এরর বা গড় চরম ত্রুটি যখন আমরা বের করব, তখন বের করতে গেলে প্রত্যেকবারের জন্য আলাদা আলাদা করে চরম ত্রুটি বের করবো, ডেল্টা x1, ডেল্টা x2, ডেল্টা x3, এবং সেটাকে 3 দিয়ে ভাগ করে দেবো। 4বার রিডিং নিলে 4 দিয়ে ভাগ করবো, 5বার নিলে 5 দিয়ে ভাগ করবো, আর যদি n বার নিই n দিয়ে ভাগ করবো। দেখো এখানে ফর্মুলা আমি লিখে দিয়েছি, বোঝা গেছে? তো এটা হচ্ছে মিন অ্যাবসোলিউট এরর। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে রিলেটিভ এরর এবং পার্সেন্টেজ এরর। তো রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এরর, বোঝা গেছে? তো দেখো রিলেটিভ এরর কি? রিলেটিভ এরর এটাকে আমরা বাংলাতে বলি ভগ্নাংশ ত্রুটি। এটাকে আমরা কি বলি? ভগ্নাংশ। এটাকে ভগ্নাংশ। রিলেটিভ এরর এটাকে আরেকটা নাম হচ্ছে ফ্র্যাকশন বা ফ্র্যাকশনাল এরর, বোঝা যাচ্ছে? রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর কাকে বলে? তো যে ট্রু ভ্যালুটা আমরা পাবো সেই ট্রু ভ্যালুটা দিয়ে মিন ভ্যালুটাকে যদি ভাগ করা হয়, অর্থাৎ ডেল্টা এক্স মিন, অর্থাৎ গড় চরম ত্রুটিকে যদি আমরা এক্সের ট্রু ভ্যালু দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে তোমাদের রিলেটিভ এরর। সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে রিলেটিভ এরর। আর এটাকেই যদি আমরা পার্সেন্টেজ করতে চাই, তাহলে এটাকেই আমাদেরকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করে দিতে হবে। কী দিয়ে গুণ করে দিতে হবে? 100 দিয়ে। অর্থাৎ রিলেটিভ এররটাকে আমাদেরকে 100 দিয়ে গুণ করলে দিলে, পার্সেন্টেজ যদি চিহ্ন বসিয়ে দিই, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পার্সেন্টেজ এরর। যত অঙ্ক করবে বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদেরকে রিলেটিভ এরর বের করতে হবে এবং পার্সেন্টেজ এরর বের করতে হবে। এই দুটো জিনিসই হচ্ছে প্রধান মেন। তাহলে কি অ্যাবসোলুট মিন অ্যাবসোলুট এররকে যদি আমরা ট্রু ভ্যালু দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা রিলেটিভ এরর পেয়ে যাব। আর রিলেটিভ এররকে 100% দিয়ে গুণ করলে যেটা পেয়ে যাবো সেটা পার্সেন্টেজ এরর। একটা উদাহরণের সাহায্যে বুঝে নাও। আমি একটা উদাহরণ দিয়েছি, ট্রু ভ্যালু দিয়েছি 20 সেন্টিমিটার আর মিন ভ্যালু দিয়েছি 0.13 সেন্টিমিটার। তাহলে এখান থেকে রিলেটিভ এরর কত পাবো? তো রিলেটিভ এরর ফর্মুলা হচ্ছে এক্স মিন আপন x2। তো এক্স মিনের মান 0.13 আর x2 এর মান হচ্ছে 20। বোঝা গেছে? তাহলে এখান থেকে রিলেটিভ এররটা বেরোলো 0.0065। আর এখান থেকে যদি পার্সেন্টেজ এররটা বের করতে হয়, এটাকে শুধু 100% দিয়ে গুণ করে দেবো। কত দিয়ে গুণ করে দেবো? 100% দিয়ে গুণ করে দিলে 0.65 এত পার্সেন্টেজ আনসার বেরিয়ে যাবে। বোঝা গেছে? তো এই ভিডিওর মধ্যে তোমরা অসংখ্য নিট, জয়েন্ট, প্রচুর অঙ্ক পাবে। যে অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো, এই চ্যাপ্টারে আর কোনো অঙ্ক তোমাদের জন্য আটকাবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো। নেক্সট এবার বিভিন্ন রকমের এরর দেওয়া থাকতে পারে, বিভিন্ন রাশি দেওয়া থাকতে পারে। যেমন একটা রাশি অন্যান্য রাশির সাথে যোগ আকারে থাকতে পারে, একটা রাশি অন্যান্য রাশির সাথে বিয়োগ আকারে থাকতে পারে, বা একটা রাশি অন্যান্য রাশির সাথে গুণ আকারে থাকতে পারে, বা একটা রাশি অন্যান্য রাশির সাথে ভাগ আকারে থাকতে পারে। তাহলে এদের ক্ষেত্রে আমরা কিভাবে রিলেটিভ এরর বের করব, অর্থাৎ ভগ্নাংশ ত্রুটি বের করব, কিভাবে পার্সেন্টেজ এরর বের করব, তো সেই ফর্মুলাগুলো তোমরা দেখতে থাকো। ফার্স্ট আমরা যেটা নিয়েছি সাম অর ডিফারেন্স, অর্থাৎ যোগ এবং বিয়োগ আকারে যদি দুটো রাশি থাকে, সেক্ষেত্রে আমাদের রিলেটিভ এরর কত হবে, বা সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ এরর কত হবে। দেখো ডেল্টা জেড, আমি একটা রাশি প্রথম আমরা যোগের ক্ষেত্রে সামের ক্ষেত্রে ক্যালকুলেশন করব। তো সামের ক্ষেত্রে আমি জেড সেটাকে দুটো রাশি যোগ আকারে নিয়ে নিয়েছি। জেড হচ্ছে a প্লাস বি, দুটো রাশি যোগ আকারে আছে, তার সাথে সম্পর্কিত জেড। তাহলে এখান থেকে প্রথমে রিলেটিভ এরর বের করতে গেলে আমাদেরকে কি বের করতে হবে? রিলেটিভ এরর বের করতে গেলে এক্স মিন বের করতে হবে, তাকে নিচে এক্সের ট্রু ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেছে? অর্থাৎ চরম ত্রুটি বের করতে হবে। চরম ত্রুটি মানে কি? মিন অ্যাবসোলিউট এরর মানে চরম ত্রুটি বের করতে হবে, তাকে ট্রু ভ্যালু দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? সেখান থেকে আমরা রিলেটিভ এরর পেয়ে যাব। তাহলে জেড আছে a প্লাস বি, এখান থেকে যদি উভয় পক্ষে আমরা ডিজেড করে দিই, দেখো ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে এদিকে ডিজেড হবে ডিএ প্লাস ডিবি। আচ্ছা, এই এররে ডিজেডটাকে ডেল্টা জেড আকারে লেখা হয়, তাহলে এটা হয়ে যাবে ডেল্টা এ প্লাস হয়ে যাবে ডেল্টা বি। মাথায় ঢুকেছে? আর ট্রু ভ্যালুটা কত? ট্রু ভ্যালুটা হচ্ছে এ প্লাস বি। ট্রু ভ্যালুটা কত? এ প্লাস বি। তাহলে এক্ষেত্রে রিলেটিভ এরর আর ই, রিলেটিভ এরর কত হবে? রিলেটিভ এরর হয়ে যাবে ডেল্টা জেড আপন হচ্ছে জেড। তাহলে এখানে অ্যান্সার কত পেয়ে যাবো? ডেল্টা জেড আমরা পেয়েছি ডেল্টা এ প্লাস হচ্ছে ডেল্টা বি, তাকে আমাদেরকে ট্রু ভ্যালু হচ্ছে এ প্লাস বি দিয়ে ভাগ করলে আমাদের এটা অ্যান্সার। আচ্ছা, রিলেটিভ এররের পর যদি আমরা পার্সেন্টেজ এরর ক্যালকুলেশন করতে যাই, তাহলে পার্সেন্টেজ এরর কত হয়ে যাবে? পার্সেন্টেজ এরর হয়ে যাবে ডেল্টা এ প্লাস ডেল্টা বি আপন হচ্ছে এ প্লাস বি। তো এটাকে শুধুমাত্র 100% গুণ করলে আমাদের কি বেরিয়ে যাবে? 100% গুণ করলে পার্সেন্টেজ এরর বেরিয়ে যাবে। আচ্ছা, নেক্সট 2 নম্বর, যদি আমরা মাইনাসের ক্ষেত্রে বা ডিফারেন্সের ক্ষেত্রে দেখি, ডিফারেন্স মানে দুটো রাশি সাথে জেড এমনভাবে আছে এ মাইনাস বি আকারে আছে, দুটো রাশি এ মাইনাস বি আছে, তার সাথে জেড এমন করে আছে। তো আমরা উভয় পক্ষে ডেল্টা জেড নিলাম,
ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এ। দেখো এরর ক্যালকুলেশনের সময় এই মাইনাসটাও কী হয়ে যায়, মাইনাসটাও প্লাস হয়ে যায়। তো এখানে একটা পয়েন্ট রিস্ক বলে লিখে রাখো, এররে নেগেটিভ থাকলেও সেটা কিসে ট্রান্সফার হয়ে যায়, প্লাস। শুধুমাত্র এররে, ট্রু ভ্যালুতে নয়। আবার বলছি, ট্রু ভ্যালু এর ক্ষেত্রে নয়। ট্রু ভ্যালুতে গুণ থাকলে গুণ হবে, যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে, যা থাকবে তাই হবে। কিন্তু এররের ক্ষেত্রে এটা পুরো লিখে নাও সাইডে, এররের ক্ষেত্রে মাইনাস থাকলেও কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে ডেল্টা জেড এত পেলাম, তাহলে এখান থেকে আমরা রিলেটিভ এরর কত পেয়ে যাব, রিলেটিভ এরর পেয়ে যাব ডেল্টা জেড আপন হচ্ছে জেড। তাহলে এখান থেকে হয়ে যাবে ডেল্টা এ প্লাস হচ্ছে ডেল্টা বি আপন হচ্ছে জেড এর মান হচ্ছে এখানে এ মাইনাস বি। বোঝা গেছে? রিলেটিভ এররের মান হচ্ছে, এরর দেখো উপরে প্লাস, কিন্তু ট্রু ভ্যালুটা অর্থাৎ জেডে যে ট্রু ভ্যালুটা এ মাইনাস বি। আর এখান থেকে সেম টু সেম পার্সেন্টেজ এরর বের করতে বললে কী হবে, ডেল্টা এ প্লাস হচ্ছে ডেল্টা বি আপন হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু 100%, আপন এ মাইনাস বি ইন্টু 100%, এটা হয়ে যাবে তোমাদের পার্সেন্টেজ এরর। তো আমরা প্রথমটা এক্সাম্পল প্লাসের ক্ষেত্রে দেখে নিলাম, মাইনাসের ক্ষেত্রে দেখে নিলাম কী হয়। আবার বললাম এরর সর্বদা কী হয়, তোমাদের এরর সর্বদা হচ্ছে পজিটিভ হয়, কিন্তু ট্রু ভ্যালুতে যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। দিস ইজ মনে রাখতে হবে এটা। আচ্ছা, নেক্সট টপিকের দিকে যাবো আমরা। নেক্সট যেটা আছে দেখো, 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট রুল। 2 নম্বর প্রোডাক্ট বা কোয়েশ্চেন রুল। প্রোডাক্ট যদি দুটো রাশি গুণ আকারে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ধরো তার ফর্মুলা এটা। দেখো এবার আমরা প্রমাণটা শুরু করবো। কি করে আসছে সেই প্রমাণটা, দুটো রাশি আছে, জেড এমন আকারে আছে যেটা হচ্ছে এ বি আকারে আছে। প্রথমটা আমরা গুণের আকারটা দেখি বা প্রোডাক্টটা দেখি, তারপর আমরা ভাগের রুল দেখব। প্রথমে আমরা প্রোডাক্টের রুলটা দেখবো, তারপর হচ্ছে আমরা ভাগের রুলটা দেখবো। দেখো জেড এ বি আকারে আছে, তো এটাকে আমরা তো সরাসরি ডেল্টা জেড নিতে পারবো না, এর জন্য উভয় পক্ষে লগ নিতে হবে। এল এন জেড ইকুয়াল টু এল এন এ বি, তো বা এখান থেকে হয়ে যাবে এল এন জেড ইকুয়াল টু এল এন এ প্লাস হচ্ছে এল এন বি। বোঝা গেছে? লগের বেলায় যদি গুণ থাকে, গুণটা হয়ে যাবে যোগ আকারে হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন বা অবকলন করে আমরা কি পাবো, আমরা যদি অবকলন করে দেখো এল এন জেডের হয় 1/z, কিন্তু কারো সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি না, তাহলে ওপরে ডিজেড রয়ে যাবে। সেম টু সেম এইদিকে হয়ে যাবে ডি এ আপন এ। আচ্ছা, এল এন এর ডিফারেন্সিয়েশন 1/b প্লাস হয়ে যাবে এটা ডিবি আপন বি। তো আমি কি বলেছি, ডিজেডটাকে আমরা ডেল্টা জেড বলতে পারি। ডেল্টা জেড আপন জেড ইকুয়াল টু এটা হয়ে যাবে ডেল্টা এ আপন হচ্ছে এ, এটা হয়ে যাবে ডেল্টা বি আপন বি। অটোমেটিক দেখো, অটোমেটিক যদি এলএন আমরা নিয়ে নিই, তাহলে এলএন নিয়ে নিলে এটা কি বেরিয়ে গেল, এই জিনিসটাই তোমার বেরিয়ে গেল যে রিলেটিভ এরর বেরিয়ে গেল। কি বেরিয়ে গেল, রিলেটিভ এরর। কারণ প্রথমে তো ডেল্টা জেড আপন জেড হয়ে গেছে, তো রিলেটিভ এররের ফর্মুলাই হচ্ছে তো ডেল্টা জেড, মানে অ্যাবসলুট এররকে যদি আমরা ট্রু ভ্যালুতে যদি ভাগ করি, সেক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে রিলেটিভ এরর। তো এখান থেকে যদি পার্সেন্টেজ এরর বের করতে চাই, তো উভয় পক্ষে আমরা কত দিয়ে গুণ করে দেবো, উভয় পক্ষে আমরা 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এখান থেকে হয়ে যাবে ডেল্টা এ আপন এ ইন্টু হচ্ছে 100% প্লাস হচ্ছে ডেল্টা বি আপন বি ইন্টু কত হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে 100%। তো এই যে পুরো জিনিসটা তোমাদের কি হয়ে গেল, এই পুরো জিনিসটা হচ্ছে পার্সেন্টেজ এরর। এই পুরো জিনিসটা কি এরর হয়ে গেল, পার্সেন্টেজ এরর। তো গুণের জিনিসটা আমরা শিখে নিলাম, কারণ সোজা কথা, গুণ আকারে থাকলে কি হবে, সমস্ত কিছু প্লাস আকারে হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা যেটা শিখবো ভাগের আকারে। এরপর আমরা কিসের আকারে শিখবো, ভাগের আকারে। দেখো ভাগের আকারে শিখবো, মানে দুটো রাশি জেড এ বাই বি এই আকারে আছে, তাহলে এরা ভাগের আকারে আমরা এর যদি পার্সেন্টেজ এরা রিলেটিভ এরা বের করতে চাই, দেখো উভয় পক্ষে কী নেবো, এল এন জেড নিলে এখানে হবে এল এন এ আপন বি। তাহলে এখান থেকে হয়ে যাবে বা এল এন জেড ইকুয়াল টু এটা হয়ে যাবে এল এন এ মাইনাস হয়ে যাবে এল এন বি। বোঝা গেছে? আবার অবকলন করব আমরা, উভয় পক্ষে যদি অবকলন করি, দেখো অবকলন করলে এটা হয়ে যাবে ডিজেড আপন জেড, এটা ইকুয়াল টু হয়ে যাবে ডিএ আপন হচ্ছে এ মাইনাস এটা কত হয়ে যাবে ডিবি আপন বি। এবার ফর এরর ক্যালকুলেশনে কি বলে যে মাইনাস ও প্লাস হয়ে যাবে। তাহলে ডিজেডটাকে আমরা ডেল জেড আপন জেড ইকুয়াল টু এটা লিখে দেবো ডেল এ আপন এ, আর মাইনাসটা কি হয়ে যাবে প্লাস ডেল বি আপন বি। এররের ক্ষেত্রে মাইনাস সবসময় প্লাসে পরিণত হয়ে যাবে,
তাহলে এটা যে আমাদের ক্যালকুলেশন বেরোলো, এটা আমাদের হয়ে গেল কি, এটা আমাদের হয়ে গেল রিলেটিভ এরর। এটা সব আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এটা হয়ে যাবে রিলেটিভ এরর। তো এর সাথে যদি আমরা 100% যদি গুণ করে দিই, তাহলে উভয় পক্ষের সাথে যদি 100% গুণ করে দিই, ডেল্টা এ আপন এ ইন্টু হচ্ছে 100%, আর প্লাস হচ্ছে ডেল্টা বি আপন বি ইন্টু হচ্ছে 100%, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, এই পুরো রাশিটা, এই যে পুরো রাশিটা, এটা হয়ে যাবে তোমাদের পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর পি দিয়ে প্রকাশ করছে। এটা কি এরর হয়ে যাবে, এটা হয়ে যাবে পার্সেন্টেজ এরর। তার মানে গুণ আকারে থাক আর যোগ আকারে থাক, ভাগ আকারে থাক, বিয়োগ আকারেই থাক, গুণ আর ভাগের ক্ষেত্রে দুটো জিনিস একই বেরোচ্ছে, আর বিয়োগ আর যোগের ক্ষেত্রে দুটো জিনিস একই বেরোচ্ছে, শুধু নিচে যেটা ভাগ হবে সেই জিনিসটা আলাদা বা ডিফারেন্স বেরোবে। বোঝা গেছে? এবার যদি পাওয়ার রুল থাকে বা কোনো কিছুর পাওয়ারে যদি থাকে, পাওয়ার রুলের ক্ষেত্রে আমাদের এরর কি বেরোয়। ধরো সাফিক্স, আমি জেডটা ধরে নিলাম এ টু দি পাওয়ার এন আকারে আছে, জেডটা কি আছে, এ টু দি পাওয়ার এন আকারে আছে। তো এটা আমরা কিভাবে করব, সেম টু সেম উভয় পক্ষে লগ নিয়ে নেব। লগ নিলে পাওয়ারটা সামনে চলে আসে, এল এন এ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা লিখি, আবার অবকলন করব, এখান থেকে যদি অবকলন করি, দেখো অবকলন করে পাই, অবকলন করলে আমরা কি পাবো, অবকলন করলে পেয়ে যাবো এটা ডেল্টা জেড আপন জেড, একই জিনিস হচ্ছে, ইকুয়াল টু এন ইন্টু ডেল্টা এ আপন এ, এন ইন্টু ডেল্টা এ আপন এ। তাহলে এটা আমাদের বেরিয়ে যাচ্ছে, এটা তোমাদের রিলেটিভ এরর। তো এটাকে 100% দিয়ে গুণ করলে আমাদের কি বেরিয়ে যাবে, এটাকে যদি আমরা 100% দিয়ে গুণ করে দিই, তাহলে এখান থেকে আমাদের পার্সেন্টেজ এরর বেরিয়ে যাবে। কি বেরিয়ে যাবে, 100% দিয়ে গুণ করলে এটা আমাদের পার্সেন্টেজ এরর ক্যালকুলেশন হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে সোজা কথায় যদি পাওয়ারে যেটা থাকবে, পাওয়ারের সামনে চলে আসবে, পাওয়ারটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। বাদবাকি যেমন নর্মাল রুল হয় সেই নর্মাল রুল। তো এই 5টা রুল যদি ভালো ধরে তোমরা প্র্যাকটিস করো, তাহলে এরর পুরো জল ভাত হয়ে যাবে, কোনো তোমাদের টপিক আটকাবে না। তো এরপর আমরা দেখে নিই যে পরবর্তী যেটা টপিক, বিভিন্ন এক্সাম্পল দেখে নিই। এই যে আমরা এরর ক্যালকুলেশন করলাম বা কম্বিনেশন অফ এরর করলাম, সেখান থেকে আমরা বিভিন্ন এক্সাম্পল দেখে নেবো। এক্সাম্পলে দেখে নেবো যেগুলো আমরা শিখেছি সেটা। তো প্রথমে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আমাদেরকে ফাইন্ড এ প্লাস বি বের করতে হবে। তো যখন জেড হচ্ছে এ প্লাস বি আছে, তখন আমাদের জেড এর মানটা আমাদেরকে বের করতে হবে, জেড এর মানটা কত বেরোয়। দেখো জেড কি আকারে আছে, এ প্লাস বি আকারে আছে। তো প্রথম 1 নম্বরে অ্যান্সার করছি, জেডটা কত আছে, এ প্লাস বি আকারে। আচ্ছা ভালো করে বুঝো, এই যে জেডটা লিখেছে, এই জেডের এটা কি ভ্যালু, এটা হচ্ছে ট্রু ভ্যালু, এটা হচ্ছে ট্রু ভ্যালু, এটা কি ভ্যালু, ট্রু ভ্যালু। তো জেডের ট্রু ভ্যালু পেতে গেলে এরও ট্রু ভ্যালু লিখতে হবে। এই যে একটা জিনিসকে আমরা এরকম আকারে লিখেছি, প্রথমেরটাকে বলে ট্রু ভ্যালু, প্রথমেরটাকে বলে ট্রু ভ্যালু, আর দ্বিতীয়টাকে বলে এরর। তাহলে বি এর ক্ষেত্রে ট্রু ভ্যালু এটা, আর বি এর ক্ষেত্রে এরর হচ্ছে এটা। সবসময় মনে রাখবে, যদি কোনো জিনিস এরকম আকারে থাকে, প্রথমেরটা হচ্ছে ট্রু ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে এরর। ট্রু ভ্যালু যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, বাট এরর সর্বদা যোগ হবে। এরর সর্বদা কি হবে, এরর অলওয়েজ পজিটিভ, বা এরর অলওয়েজ অ্যাড। এরর সবসময় কি হয়, এরর সবসময় যোগ হয়, এটা না মনে থাকে, এরর সবসময় যোগ হবে। তাহলে জেড এর ট্রু ভ্যালুটা কত পাবো, এ এর জন্য 10 বসবে, আর বি এর ট্রু ভ্যালুটা 5 বসবে। তাহলে জেড এর ট্রু ভ্যালুটা পেয়ে গেলাম আমরা 15। জেড এর ট্রু ভ্যালু কত পেয়ে গেলাম, 15। এবার জেড এর এরর কত পাবো, জেড এর এরর বা ডেল্টা জেড, ডেল্টা জেড এর এররটা আমরা কত পেয়ে যাব, ডেল্টা জেড এর এরর পেয়ে যাব আর ডেল্টা এ প্লাস হচ্ছে ডেল্টা বি। ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এ প্লাস ডেল্টা বি। তো ডেল্টা এর মান কত, ডেল্টা এর মান হচ্ছে ট্রু, আর ডেল্টা বি এর মান কত, 0.1। তাহলে অ্যান্সার হয়ে গেল 0.3, 0.3। লাস্ট পর্যন্ত জেড এর যে ফর্মুলাটা, আমরা জেড কত পেলাম, এটা জেড এর ট্রু ভ্যালু লিখলাম। তাহলে আমরা জেডটাকে কি প্রকাশ করব, জেডটাকে প্রকাশ করবো জেড এর ট্রু ভ্যালু প্লাস হচ্ছে ডেল্টা জেড। তাহলে জেড এর ট্রু ভ্যালু কত পেয়েছি, 15, আর এর এরর কত পেয়েছি, এর এরর পেয়েছি 0.3। এরর কত পেয়েছি, 0.3। এবার যেহেতু প্লাস মাইনাস আছে, তো আমরা প্লাস মাইনাস এখানে বসিয়ে দিলাম। তাহলে জেড এর অ্যান্সার কত পেয়ে গেলাম আমরা, জেড এর অ্যান্সার পেয়ে গেলাম 15 প্লাস মাইনাস 0.3। দেখো এখানে অ্যান্সার 15 প্লাস মাইনাস 0.3 দেওয়া আছে। তো খুবই ইজি কোশ্চেন। এর পরের ক্ষেত্রে আমরা যেটা বের করব সেটা হচ্ছে প্রোডাক্ট। জেড যদি এ আর বি আকারে থাকে সেক্ষেত্রে কি হবে। তো জেড যদি এ আর বি আকারে থাকে, 2 নম্বর যেটা বলেছে জেড ইকুয়াল টু এ বি, তখন জেডটাকে আমরা কীভাবে প্রকাশ করবো। তাহলে ফার্স্ট জেডের আমাদেরকে ট্রু ভ্যালু বের করতে হবে। দেখো জেডের ট্রু ভ্যালু কত, জেডের ট্রু ভ্যালু হচ্ছে এ ইন্টু বি, জেডের ট্রু ভ্যালু এ ইন্টু বি। আচ্ছা এর মান কত দেওয়া আছে,
এ এর ট্রু ভ্যালু হচ্ছে 10 আর বি এর ট্রু ভ্যালু হচ্ছে 5। দেখো তাহলে এর ট্রু ভ্যালু 10 আর বি এর ট্রু ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 10 50, তাহলে জেড এর ট্রু ভ্যালু হয়ে গেল 50। এবার যদি আমরা ডেল্টা জেড বের করি, দেখো ডেল্টা জেড বাই জেড কত হবে? ডেল্টা জেড হবে ডেল্টা এ আপন এ প্লাস হচ্ছে ডেল্টা বি আপন বি। কারণ এইমাত্র তোমরা প্রমাণ করে আসলে ডেল্টা জেড যদি গুণ আকারে থাকে কি হবে? ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু ডেল্টা এ আপন এ প্লাস ডেল্টা বি আপন বি। তো ডেল্টা এর হচ্ছে তোমাদের এ কত দেওয়া আছে? এ এর এরর 0.2, এর এরর হচ্ছে 0.2 আর এর প্রকৃত মান 10, বি এর এরর 0.1, এর প্রকৃত মান হচ্ছে 5। 0.02, তাহলে এটা যদি আমরা যোগ করি হয়ে যাবে 0.04, তাহলে ডেল্টা জেড আপন জেড ইকুয়াল টু 0.04। তাহলে এখান থেকে দেখো আমি সাইডে করে দিচ্ছি, অতএব এখান থেকে ডেল্টা জেড কত পাবো? ডেল্টা জেড পেয়ে যাবো 0.04 ইন্টু এটা জেড এর ট্রু ভ্যালু, ইন্টু জেড এর ট্রু ভ্যালু দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 0.04 জেড এর ট্রু ভ্যালু কত পেয়েছি আমরা? 50, তাহলে আমরা এখান থেকে গুণ করে 50, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এটা হচ্ছে 2। অ্যান্সার কত বেরোচ্ছে? অ্যান্সার বেরোচ্ছে 2। তাহলে আমাদের জেড এর ট্রু ভ্যালু পেয়েছি আমরা 50 আর ডেল্টা জেড অর্থাৎ জেড এর এরর পেয়েছি 2। তাহলে আমরা জেডকে প্রকাশ করবো কি করে? জেড এর ট্রু ভ্যালু প্লাস মাইনাস ডেল্টা জেড। তাহলে জেড এর ট্রু ভ্যালু 50 প্লাস মাইনাস 2 এত হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার। 50 প্লাস মাইনাস 2 এত সেন্টিমিটার স্কোয়ার। দেখো তাহলে এখানে অ্যান্সার আছে 50 প্লাস মাইনাস 2 সেন্টিমিটার স্কোয়ার। তো এইভাবে আমাদেরকে ক্যালকুলেশনগুলো করতে হবে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমরা পরবর্তী এক্সাম্পলের দিকে যদি যাই, পরবর্তী এক্সাম্পলে আমাদের কোশ্চেন দিয়েছে একটা। কোশ্চেনের টাইম পিরিয়ড হবে সিম্পল পেন্ডুলাম টি ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি দিয়েছে। দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ এল অ্যান্ড জি ইজ এত। তাহলে টি এর মেজারমেন্টের ত্রুটি কত? তাহলে টি এর মানটা আমরা লিখে নিচ্ছি 2 পাই ইন্টু রুট ওভার এল আপন জি। আচ্ছা 2 পাই এখানে লিখছি এল আর জি এর পাওয়ারে কি হাফ, রুট ওভার মানে হচ্ছে হাফ। আচ্ছা যখন 2 পাই এরর যখন বের করব, এরর বের করতে গেলে মনে রাখতে হবে কনস্ট্যান্টের যে এরর, কনস্ট্যান্টের এরর কত হয়? কনস্ট্যান্টের এরর হচ্ছে 0 হয়। কনস্ট্যান্টের এরর 0 হয়। তাহলে কোনো কিছু সংখ্যার আগে যদি কনস্ট্যান্ট থাকে সেগুলো মনে মনে বাদ দিয়ে দিতে হয়। দেখো এটা পাওয়ারের সূত্র পড়ে যাবে। তাহলে আমরা যদি ফেলি ডেল্টা টি আপন টি, আমাদের পার্সেন্টেজ বের করতে বলেছে ইন্টু 100%। তার মানে আমরা এখানে কি করবো? 2 পাইকে মনে মনে বাদ দিয়ে দেবো। 2 পাইকে মনে মনে বাদ দিলে দেখো প্রথমের ক্ষেত্রে এল এই হাফটা কোথায় চলে আসবে? সামনে, ব্র্যাকেট দিয়ে দেবো আমরা। তো এল বাই জি কী আকারে আছে? এল বাই জি ভাগ আকারে আছে। তো ভাগ আকারে থাকলেও কি হয় বলেছি? ডেল্টা এল আপন হচ্ছে এল ইন্টু 100% প্লাস হচ্ছে ডেল্টা জি আপন জি ইন্টু হচ্ছে 100%। বোঝা গেছে? এই ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, খুবই ইজি টার্ম এইগুলো। তো হাফ, দেখো ডেল্টা এল আপন এল ইন্টু 100%, এটা হচ্ছে এল এর পার্সেন্টেজ এরর কত দিয়েছে? 2%। আচ্ছা ডেল্টা জি এ প্লাস জি এর পার্সেন্টেজ এরর কত দিয়েছে? 1%। তো এটার পুরোটার বাইরে আমরা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। তাহলে এটা কত হবে? 3/2%। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1.5%। কত অ্যান্সার হয়ে যাবে? 1.5%। আচ্ছা নেক্সট পরবর্তী কোশ্চেন 2 নম্বর। আর এর মান দিয়েছে রো ইন্টু এল আপন এ। রোটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে এরিয়া, আর এলটা হচ্ছে লেন্থ। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ আর। এল হ্যাজ এরর 2% আর এর এরর 3%। আবার আমরা এরর আকারে যদি লিখি ডেল্টা আর আপন আর ইকুয়াল টু রোটা ধ্রুবক, তার রো বাদ চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে ডেল্টা এল আপন এল প্লাস এটা উপরে উঠে কি হয়ে যাবে? ডেল্টা এ আপন এ। বোঝা গেছে? আচ্ছা পার্সেন্টেজ এরর বের করলে ডেল্টা আর আপন আর ইন্টু হচ্ছে 100%। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? ডেল্টা এল আপন এল প্লাস হচ্ছে ডেল্টা এ আপন এ পুরোটা ইন্টু 100%। আচ্ছা ডেল্টা এল আপন এল ইন্টু 100, ডেল্টা এল এর এরর কত দিয়েছে? 2%, তাহলে 2। আর ডেল্টা এ বাই এর হচ্ছে 3, শুধু পার্সেন্টের চিহ্নটা বসে যাবে। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 5%। তাহলে আর নির্ণয় পার্সেন্টেজ এরর কত পার্সেন্ট? আর নির্ণয় পার্সেন্টেজ এরর হচ্ছে 5%। আচ্ছা তার পরবর্তী কোশ্চেন যেটা দিয়েছে, কোশ্চেন বলছে কিউবের সাইড 2%,
মানে বাহুটা যদি আমরা একটা কিউব আঁকি এখান থেকে, দেখো যদি আমরা এখান থেকে একটা কিউব এঁকে নিই, 1 মিনিট, দেখো যদি আমরা এখানে কিউব একটা আঁকি, এই যে কিউব আছে কিউবের বাহুগুলো নির্ণয় যে 2t কত পার্সেন্ট, 2%, তাহলে তার ভলিউমের 2t কত, তো ভলিউম ইকুয়াল টু কি হয়, বাহুর কিউব হয়, তো প্রতিটা বাহু যদি এ ধরি ভলিউমকে বাহুর কিউব, তাহলে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100%, এর ফর্মুলা কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, চলে এসে এটা ফাঁকা হয়ে যাবে, ডেল্টা এ আপন এ ইন্টু হচ্ছে 100%, তো 3 ইন্টু ডেল্টা এ আপন এ ইন্টু 100, এর মানটা কত বসে যাবে, এর মানটা 2% বসে যাবে, কত বসে 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে 6%। তাহলে যদি সাইড নির্ণয় ত্রুটি 2% থাকে, তাহলে ভলিউম নির্ণয় ত্রুটি কত পার্সেন্ট হবে, 6%। আচ্ছা তার পরবর্তী কোশ্চেন কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার দেওয়া আছে, এম ভি আছে, এম এর ত্রুটি 2%, ভি এর ত্রুটি 4%, তাহলে কে এর ত্রুটি কত হবে, তো কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তো হাফটা সামনে ধ্রুবক, এটা বাদ চলে যাবে, তাহলে ডেল্টা কি আপন কে কি হবে, হাফ মনে মনে বাদ, এম এর জন্য হবে ডেল্টা এম আপন এম, প্লাস ভি স্কোয়ারের জন্য কি হবে, ভি এর যে পাওয়ারটা আছে, কেন পাওয়ারের ল আমি শিখিয়ে এসেছি, পাওয়ারটা কি হয়ে যাবে সামনে বসে যাবে, আর এটা হয়ে যাবে ডেল্টা ভি বাই ভি। আচ্ছা যদি পার্সেন্টেজ বের করি, ডেল্টা কে বাই কে ইন্টু 100%, যদি এটা বের করা হয়, তাহলে এটা ব্যাকেট দিয়ে দিচ্ছি আমরা, ডেল্টা এম আপন এম প্লাস হচ্ছে 2 ইন্টু ডেল্টা ভি আপন ভি, ব্যাকেট দিয়ে ইন্টু 100%, তাহলে ডেল্টা এম বাই এম ইন্টু 100%, এটার মান কত দেওয়া আছে 2, ডেল্টা ভি বাই ভি এর মানটা দেওয়া আছে 4, তাহলে এখানে সামনে 2 গুণ আছে, 2 ইন্টু 4, বাইরে বসে যাবে আমাদের পার্সেন্টেজ, কারণ ডেল্টা এম আপন এম ইন্টু 100%, এর ভ্যালুটা দেওয়া আছে 2%, আর ডেল্টা ভি আপন ভি ইন্টু 100%, এর ভ্যালুটা দেওয়া আছে 4%, তো এই মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে 4 2 8 একে 10%, তাহলে অ্যান্সার আমাদের কত হয়ে গেল 10%। আচ্ছা নেক্সট অঙ্ক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আর ফোর্সের মধ্যে রিলেশন দেওয়া আছে, এটা M1 M2 আর আর এর মধ্যে ত্রুটি এত, এফ এর ত্রুটি কত হবে, তো আমরা এফ সমান লিখে নিচ্ছি জি M1 M2 আপন হচ্ছে আর স্কোয়ার, দেখো ভালো করে বোঝো, আমরা ডেল্টা এফ আপন এফ যখন বের করবো, আচ্ছা জিটা কনস্ট্যান্ট, তাহলে জি মনে মনে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে M1 এর জন্য হয়ে যাবে ডেল্টা M1 আপন হচ্ছে M1, M2 এর জন্য হয়ে যাবে ডেল্টা M2 আপন হচ্ছে M2, প্লাস আর এর নিচে স্কোয়ার থাকবে ওপরে স্কোয়ার থাকবে একই জিনিস, তো নিচে স্কোয়ার থেকে যদি ওপরে দিলে -2 হবে, আর এখানে এররে তো মাইনাসের কোনো দাম নেই, তাহলে মনে মনে যদি আরটা নিচে থাকে তোমরা ভেবে নিবে ওপরেই আছে, তাহলে পাওয়ারটা কোথায় চলে আসবে সামনে, আর এর ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসবে, আর এটা হয়ে যাবে ডেল্টা আর বাই আর, কী হয়ে যাবে ডেল্টা আর বাই আর, এইটা হচ্ছে এররের সুবিধা, নিচে থাক ওপরে থাক পাওয়ারে যত থাকবে সেটা সামনে বসে ফাঁকা হয়ে যাবে প্রত্যেকে, তাহলে এখান থেকে ডেল্টা এফ আপন হচ্ছে এফ ইন্টু 100%, তাহলে এখান থেকে কত হয়ে যাবে ডেল্টা M1 আপন হচ্ছে M1 প্লাস হচ্ছে ডেল্টা M2 আপন হচ্ছে M2 প্লাস হচ্ছে 2 ইন্টু ডেল্টা আর আপন হচ্ছে আর, বাইরে হয়ে যাবে 100%, তো ডেল্টা M1 ইন্টু 100%, এর মান দেওয়া আছে 2%, প্লাস M2 এর মানটা আছে 3%, আর 2 ইন্টু ডেল্টা আর এর ভ্যালু কত দেওয়া আছে 1%, তো পুরোটার বাইরে আমরা পার্সেন্টেজ বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার হবে 2 3 5 দিয়ে 7%, কত অ্যান্সার হয়ে যাবে 7%, তাহলে আমাদের ভ্যালু কত বেরোচ্ছে 7%। আচ্ছা এরপর একটা সিস্টেমেটিক এরর থেকে প্রশ্ন আছে, যে একটা ছেলে স্টুডেন্ট মেজার দ্য লেন্থ অফ এ রড মাল্টিপল টাইমস অ্যান্ড ফাইন্ড দ্য র্যান্ডম এরর +-2, সে র্যান্ডম এরর পেয়েছে +-2, এবং একটা মেজারিং টেপ দিয়ে মেপে সিস্টেমেটিক এরর পেয়েছে কত, সিস্টেমেটিক এরর পেয়েছে 0.5 সেন্টিমিটার, তাহলে টোটাল এরর কত, তো টোটাল এরর সবসময় যোগ হয়, টোটাল এরর হবে যে এররটা সিস্টেমেটিকে করেছে সেটা প্লাস ম্যাক্সিমাম এরর, কি বললাম, যে এররটা সিস্টেমেটিক করেছে সেটা প্লাস ম্যাক্সিমাম র্যান্ডম এরর, তাহলে অ্যান্সার হয়ে যাবে 0.2 প্লাস হচ্ছে 0.5, তাহলে 0.7 সেন্টিমিটারে সে ভুল করেছে, এরর সর্বদা কি হয় যোগ হয়। আচ্ছা নেক্সট পরবর্তী অঙ্ক, দ্য স্পিড অফ দ্য সাউন্ড ইজ এ গ্যাস গিভেন গামা ইকুয়াল টু গামা পি আপন রো, পি হ্যাজ সিস্টেমেটিক এরর 1%, সিস্টেমেটিক মানে এখানে পার্সেন্টেজই দিয়েছে, আর র্যান্ডম এরর 2%, তাহলে টোটাল এরর কত হবে, তো টোটাল এরর বের করতে হলে আমরা কি করব, এখানে ভি বের করে নিয়েছি √r, এটা হচ্ছে গামা পি আপন রো,
গামা পি আপন রো, কোনটার এরর দেওয়া আছে, রো এর এরর দেওয়া আছে আর পি এর এরর দেওয়া আছে। তার মানে এখানে এই যে গামা এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যে ভি, ভি সমান আমরা লিখে নিচ্ছি গামা পি আপন হচ্ছে রো, এর পুরোটার মাথায় হচ্ছে হাফ। আচ্ছা, যেটা কনস্ট্যান্ট সেটাকে মনে মনে আমরা বাদ দিয়ে দিই, যেটা কনস্ট্যান্ট মানে এই গামাটা যে কনস্ট্যান্ট, একে মনে মনে আমরা ধরবো না, এই যে গামাটা কনস্ট্যান্ট একে মনে মনে আমরা ধরবো না। তাহলে আমরা ডেল্টা ভি আপন ভি যদি বের করি, পাওয়ারের হাফ, এটা পাওয়ারের হাফ আছে কনস্ট্যান্ট, এটা সামনে চলে আসবে, গামারটা হয়ে যাবে 0 বাদ, গামা বাদ। আর পি এর জন্য হয়ে যাবে ডেল্টা পি আপন পি, আর রো এর জন্য হয়ে যাবে ডেল্টা রো আপন রো। নিচে থাক বা ওপরে থাক সর্বদা প্লাস আকারে বসবে, নিচে থাক আর ওপরে থাক সর্বদা প্লাস আকারে বসবে। আর হাফটা যেহেতু উভয়েরই পাওয়ার, তো সেই জন্য হাফটা বাইরে বের করে দিলাম। তাহলে ডেল্টা ভি বাই ভি ইন্টু হচ্ছে 100% ইকুয়াল টু এখানে হয়ে যাবে হাফ ইন্টু ডেল্টা পি আপন পি প্লাস ডেল্টা রো আপন রো ইন্টু 100%। তো এখান থেকে হাফ আমরা যদি কমন নিই, ডেল্টা পিপি 100% এর ভ্যালু কত দেওয়া আছে 1%, আর ডেল্টা রো বাই রো এর ভ্যালু দেওয়া আছে 2%, বাইরে আমরা পার্সেন্টেজের 3 নাও, তো 3কে 2 ভাগ করলে 1.5%, তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল আমাদের 1.5%। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে, এই স্টুডেন্ট রেকর্ডস এ হাইট অফ এ প্রজেক্টাইল এট ডিফারেন্ট টাইমস অ্যান্ড প্লট গ্রাফস। মানে একটা ছেলে প্রজেক্টাইলের গ্রাফ এঁকেছে, এরকমভাবে প্রজেক্টাইলের একটা গ্রাফ এঁকেছে। The data points are scattered around the smooth parabolic curve. What type? মানে এই যে ডাটাগুলো নিয়েছে, এরকম সাইডে সাইডে তিনি ডাটাগুলো নিয়েছে, বোঝা গেছে, এই সাইডে সাইডে ডাটাগুলো নিয়েছে। তো সে কী রকমের ভুল করেছে, সে যে ভুলগুলো করেছে সে র্যান্ডম ভুল করেছে, সে জানে না কোথায় কীভাবে ঠিকঠাকভাবে পয়েন্ট বসাতে হয়, এবং এররটা হচ্ছে র্যান্ডম এরর। মানে আমরা জানা অজানা থেকে বা অজানার কারণে বা না জেনে যে ভুলগুলো করি সেটাকে আমরা র্যান্ডম এরর বলি। তাহলে এটা কি করেছে, সে র্যান্ডম এরর করেছে। আচ্ছা, তার পরবর্তী আর একটা প্রশ্ন আছে, যে কোশ্চেনটা হচ্ছে একটা স্টুডেন্ট আর ভার্সেস এল এর গ্রাফ করেছে এবং বলছি যে স্লোপ অফ দ্য বেস্ট ফিল্ড লাইন ডাজ নট ম্যাচ দ্য থিওরিটিক্যাল ভ্যালু। মানে যে স্লোপটা সে এঁকেছে স্লোপটা থিওরিটিক্যাল ভ্যালু রো বাই এর সাথে মিলছে না। তার কারণটা কি, ওহমের ল থেকে আমরা জানি আর ইকুয়াল টু রো এল আপন এ, তাহলে এখান থেকে স্লোপটা হয়ে যাবে রো বাই এ, যেটা কোশ্চেনেও বলে দিয়েছে। অথচ প্র্যাকটিক্যালি যে স্লোপটা সেটা থিওরিটিক্যালি স্লোপের সাথে মিলছে না। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে এখানে দুরকম হতে পারে। এক নম্বর হচ্ছে দ্য ওয়ার ক্রস সেকশন এরিয়া এ ডাজ নট মেজার কারেক্টলি, এটাকে ঠিকঠাকভাবে মাপা হয় না, সেই জন্য এই এররটাকে আমরা সিস্টেমেটিক এরর বলছি, পদ্ধতিগত ত্রুটি। যদি ঠিকঠাকভাবে আমরা না মাপি সেই ত্রুটিটা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি হতে পারে। অথবা যেই ছেলেটাই মেজারমেন্টটা করছে সে কিছুই জানে না, তাহলে এটা কি এরর হতে পারে, র্যান্ডম এরর হতে পারে। কি এরর হতে পারে, র্যান্ডম এরর হতে পারে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, একটা গ্রাফ দেওয়া আছে রো ইকুয়াল টু এম বাই ভি। তো এখানে রো এর পার্সেন্টেজ এরর কত হবে, তো রো ইকুয়াল টু যদি এম বাই ভি হয়, আমরা ডেল্টা রো আপন রো ইন্টু 100% যদি ডাইরেক্ট বের করি, এম এর জন্য কত হবে ডেল্টা এম বাই এম, আর ভি এর জন্য নিচে থাক ওপরে থাক কত হবে ডেল্টা ভি বাই ভি, তো ইন্টু 100%। আচ্ছা, এখানে প্রকৃত ডেল্টা এম মানে হচ্ছে 2t, এম এর 2t কত 0.5, এম এর প্রকৃত ভ্যালু হচ্ছে 50, প্লাস ডেল্টা ভি এর 2t হচ্ছে 0.2, ডেল্টা ভি এর প্রকৃত ভ্যালু হচ্ছে 25, এখান থেকে ইন্টু কত পার্সেন্ট 100%। তো যদি আমরা ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে এটা তোমরা পেয়ে যাবে 1.8%। তোমরা নিজেরা এটা ক্যালকুলেশন করে নিবে, ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে 1.8% ভ্যালু, অর্থাৎ ঘনত্ব নির্ণয় যে ত্রুটির 1.8%। আচ্ছা, এই কোশ্চেনটা একই কোশ্চেন, L1 আর L2 ফাইন্ড দ্য এরর ইন দেয়ার ডিফারেন্স L1 মাইনাস L2। আচ্ছা, L1 L ইকুয়াল টু L1 মাইনাস L2, তাহলে এখান থেকে এরর কত হবে ডেল্টা L ইকুয়াল টু L1। আচ্ছা, এই যে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কেন এররের নেগেটিভটা কি হয়, নেগেটিভটা সর্বদা যোগ হয়, তাহলে ডেল্টা L ইকুয়াল টু হবে ডেল্টা L1 প্লাস ডেল্টা L2। তাহলে এখান থেকে ডেল্টা L1 কত 0.3, আর ডেল্টা L2 কত হবে 0.2, তাহলে এখান থেকে 0.5। আর এল এর যে ট্রু ভ্যালু এটা কত হয়ে যাবে L1 মাইনাস L2, তো L1 এর ট্রু ভ্যালু হচ্ছে 15 আর L2 ট্রু ভ্যালু হচ্ছে 10, তাহলে এটা হয়ে যাবে 5। ট্রু ভ্যালুতে যোগ বিয়োগ সব হয়, তাহলে L ইকুয়াল টু কত হবে, L ইকুয়াল টু 5 প্লাস মাইনাস 0.5, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে লেন ডিফারেন্স 5 প্লাস মাইনাস 0.5, বোঝা গেছে।
ত্রুটি সর্বদা যোগ হবে, কিন্তু রিয়েল ভ্যালুটা যেমন আছে তেমন হবে। বিয়োগ থাকলে বিয়োগ, গুণ থাকলে গুণ, ভাগ থাকলে ভাগ। তো এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, বহু অঙ্ক এরকম করিয়েছি, এটা তোমাদের হোমওয়ার্ক হবে। আর নির্ণয় ত্রুটি কত হবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ আজকের প্রশ্ন, তোমাদের এরর। যারা যারা ভিডিওটা দেখেছো, যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তাহলে আশা করি তোমাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, এবং যা অনুশীলনের কোশ্চেন আছে সেগুলো তোমরা ইজিলি করতে পারবে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।